আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মৃত্তিকা কি, মৃত্তিকা শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে, এর উপাদান এবং মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্তিকার ধর্ম সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। মৃত্তিকার ধর্মকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ভৌত ধর্ম এবং অপরটি হলো রাসায়নিক ধর্ম। মৃত্তিকার মধ্যে যেসব বৈশিষ্ট্যগুলি রয়েছে, মৃত্তিকার বৈশিষ্ট্যগুলিকে যখন আমরা চিহ্নিতকরণ করতে পারবো তখন তাকে আমরা বলবো মৃত্তিকার ভৌত ধর্ম। মৃত্তিকার ভৌত ধর্মকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। মৃত্তিকার গঠন বা বুনন প্রধানত তিনটি উপাদান দ্বারা গঠিত হয়। একটি হলো বালি, পলি এবং কাদা। এই উপাদানগুলির অনুপাতের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। মৃত্তিকার গঠন বা বুননের উপর ভিত্তি করে মৃত্তিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো বেলে মাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটি। বেলে মাটিতে বালির ভাগ থাকে 75%, কাদার ভাগ থাকে 11% এবং পলির ভাগ থাকে 14%। সেই কারণে বেলের মাটির জল ধারণ ক্ষমতা কম থাকে। এরপরে রয়েছে এঁটেল মাটি। এঁটেল মাটিতে বালির ভাগ থাকে 10%, কাদার ভাগ থাকে 45% এবং পলির ভাগ থাকে 45%। এই কারণে এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি থাকে। এরপরে রয়েছে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে বালির ভাগ থাকে 40%, কাদার ভাগ থাকে 18% এবং পলির ভাগ থাকে 42%। সেই কারণে দোআঁশ মাটি খুব উর্বর হয়। দ্বিতীয়টি হলো মৃত্তিকার গঠন বা কাঠামো। মৃত্তিকার গঠন বা কাঠামোর উপরে ভিত্তি করে মৃত্তিকাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সাধারণ গঠন, দ্বিতীয়টি হলো বৃহদাকার গঠন এবং তৃতীয়টি হলো যৌগিক গঠন। সাধারণ গঠনটা কি? যেসব মৃত্তিকায় একই ধরনের খনিজ উপাদানের উপস্থিতি লক্ষ্য করতে পারবো আমরা, তাকেই বলবো মৃত্তিকার সাধারণ গঠন। বৃহদাকার গঠনটা কি? সাধারণ গঠনের মতনই বৃহদাকার গঠন, কিন্তু সেই উপাদানগুলির আকারটা শুধু বড় হবে। যৌগিক উপাদানটি কি? মৃত্তিকার উপাদানগুলি অবস্থানের মাধ্যমে মৃত্তিকার জ্যামিতিক আকার পরিবর্তন লক্ষ্য করতে পারবো, তাকে আমরা বলবো মৃত্তিকার যৌগিক উপাদান। পরবর্তীতে রয়েছে মৃত্তিকার সছিদ্রতা। মৃত্তিকার সছিদ্রতা বলতে বোঝায় মৃত্তিকার ছিদ্রপথগুলি, যার দ্বারা ভূপৃষ্ঠস্থ জল ভূ অভ্যন্তর পর্যন্ত পৌঁছাতে পারে ছিদ্রপথের মাধ্যমে, তাকে আমরা বলবো মৃত্তিকার সছিদ্রতা। পরেরটি হলো মৃত্তিকার গভীরতা। মৃত্তিকার গভীরতার উপর ভিত্তি করে মৃত্তিকার উর্বরতা শক্তিও বৃদ্ধি পেতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পার্বত্য অঞ্চলে মৃত্তিকার গভীরতা কম থাকে, সেই কারণে মৃত্তিকার উর্বরতা শক্তিও কম থাকে। কিন্তু সমতল ভূমিতে মৃত্তিকার গভীরতা বেশি হওয়ায় উর্বরতা শক্তিও বেশি থাকে। পরেরটি হলো মৃত্তিকার বায়ু ও বায়ু চলাচল। যেসব মৃত্তিকার সছিদ্রতা যত বেশি হবে, সেই মৃত্তিকার মধ্য দিয়ে বায়ু তত বেশি প্রবাহিত হতে পারবে, যার ফলে মৃত্তিকার উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। পরেরটি হলো মৃত্তিকার ঢাল। যেসব অঞ্চলে মৃত্তিকার ঢাল কম থাকে, সেই অঞ্চলে মৃত্তিকার গঠন প্রক্রিয়া দ্রুত ঘটে। আবার যেসব অঞ্চলের মৃত্তিকার ঢাল বেশি থাকে, সেই অঞ্চলে মৃত্তিকার গঠনে বাধা সৃষ্টি করে, কারণ ঢাল বেশি হলে ক্ষয়কার্য বেশি হবে। এর ফলে মৃত্তিকার গঠন সম্ভব নয়। পরবর্তী হলো মৃত্তিকার রং। মৃত্তিকায় অবস্থানকারী বিভিন্ন উপাদানগুলির উপর ভিত্তি করে মৃত্তিকার রং নির্ধারিত হয়। যদি কোনো অঞ্চলে লোহার ভাগ বেশি থাকে, সেই অঞ্চলে ল্যাটেরাইট বা লাল মৃত্তিকার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারব। এখন আমরা আলোচনা করব মৃত্তিকার রাসায়নিক ধর্ম সম্পর্কে। প্রথমটি হলো মৃত্তিকার বিক্রিয়া।
জল যখন মৃত্তিকায় অবস্থানকারী বিভিন্ন জৈব উপাদান এবং খনিজ উপাদানের সাথে বিক্রিয়া করে, তার দ্বারা মৃত্তিকার অম্লতা, ক্ষারকীয়তা এবং নিরপেক্ষতা আমরা বিচার করতে পারব। দ্বিতীয়টি হলো মৃত্তিকার ক্যাটায়ন বিনিময় ক্ষমতা। মৃত্তিকার ক্যাটায়ন বিনিময় ক্ষমতা হলো মৃত্তিকার রাসায়নিক ধর্মের একটি গুরুত্বপূর্ণ ভাগ, যার দ্বারা উদ্ভিদের খাদ্য ভাণ্ডার নিয়ন্ত্রিত হয়। এই মৃত্তিকায় তড়িৎ আধানযুক্ত কণাগুলিকে আমরা বলবো আয়ন, এবং সেই তড়িৎ আধানগুলি যখন ধনাত্মক হবে তখন তাকে বলবো ক্যাটায়ন, এবং ঋণাত্মক আধানগুলিকে আমরা বলবো অ্যানায়ন। তৃতীয়টি হলো উদ্ভিদের পুষ্টিমৌল। উদ্ভিদ মৃত্তিকা থেকে মোট 24টি পুষ্টিমৌল সংগ্রহ করে। তার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক, কপার প্রভৃতি ধরনের মৌল রয়েছে। পরেরটি হলো মৃত্তিকার জৈব উপাদান। মৃত্তিকার জৈব উপাদানের প্রধান উৎসই হলো গাছপালা এবং জীবজন্তুর দেহাবশেষ, যেগুলি মাটিতে অবস্থানকারী অতি ক্ষুদ্র জীবাণু দ্বারা সেগুলি বিয়োজিত করে হিউমাস গঠন করে। এটি হলো মৃত্তিকার জৈব উপাদান।